হ্যালো এভরিওয়ান, দিস ইজ দুর্জয় দাশগুপ্ত। আমরা এখন আছি পোস্ট ম্যাচ অ্যানালাইসিস এক্সক্লুসিভ বাই ক্রিকেট উইথ সামি, এবং আমাদের সাথে আছেন দুজন হনারেবল গেস্ট, মোহাম্মদ আশরাফুল, ফরমার ক্যাপ্টেন অফ বাংলাদেশ, অ্যান্ড এনামুলক জুনিয়র, ফরমার ক্রিকেটার অফ বাংলাদেশ। আজকে আমরা কথা বলবো। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ শ্রীলঙ্কার একটা নেল বাইটিং ম্যাচ। অবশেষে আমরা শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারাতে পেরেছি। অবশ্যই আমাদের বিশ্বকাপ যাত্রাটা খুব ভালো হয়েছে। তো এ ব্যাপারে আজকে কথা বলবো আমাদের দুজন গেস্টের সাথে। প্রথমে আমি আশরাফুল ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া ম্যাচটা কেমন দেখলেন? খুবই ভালো লেগেছে। আর একটু ইজি জিততে পারলে ভালো লাগতো, যদিও 6 বল হাতে রেখে জিতেছি, কিন্তু 2 উইকেট 8 উইকেট পড়ে গিয়েছিলেন। 124 রান করতে গিয়ে আমাদের লিটন যেভাবে ব্যাটিং করেছেন, আমি বলবো যে খুব চমৎকার ব্যাটিং করেছেন। আনলাকি আউট হয়েছেন, গুগলিটা সে বুঝতে পারেনি। টপ অর্ডারের 2টা ব্যাটসম্যান তানজিম তামিম এবং সৌম্য সরকার, তারা আসলে দুইজনই আমি বলবো যে লুজ শট খেলে আউট হয়েছেন। খুবই লুজ শট খেলেছেন। তৌহিদ হৃদয় আসলে গেমটা খুব ইজি করে দিয়েছেন। 20 বলে 40 রান, বিশেষ করে হাসারাঙ্গাকে 4টা 6 মেরেছে। ওই জায়গায় আসলে অনেকটা ইজি হয়েছে আমাদের জন্য। আমরা যখন বোলিং করছিলাম, তারা কিন্তু চমৎকার একটা স্টার্ট পেয়েছিল। শ্রীলঙ্কা 10 ওভারে 70+ রান করেছিলেন। সেই জায়গা থেকে চমৎকার ভাবে কামব্যাক করেছে। আমি বলবো যে মুস্তাফিজ রিশাদের ম্যাচ উইনিং ওভার, আমি বলবো ওই ওভারে, যে ওভারে সে 2টা উইকেট নিয়েছেন, অসাধারণ। আশালঙ্কা এবং আপনার হাসারাঙ্গার 2টা উইকেট, ম্যাচ উইনিং ওভার, আমি এটা বলবো। মুস্তাফিজ চমৎকার বোলিং করেছেন, যেটা আমরা আইপিএল এ দেখেছি, সেই ফর্মটা সে ধরে রেখেছেন। আমেরিকার সাথেও সে চমৎকার বোলিং করেছেন। একটা ম্যাচে কেরিয়ার বেস্ট 10 রানে 6 উইকেট নিয়েছিল। এই মুস্তাফিজকে আসলে আমরা সবাই চাচ্ছিলাম, এবং আজকে পুরা বোলিং ইউনিট বলেন, সবকিছুই চমৎকার ছিল। সবাই ভালো করেছেন। ব্যাটসম্যানদের আরেকটু রিল্যাক্স জিততে পারলে ভালো লাগতো। আগে 8 উইকেট পড়ে যাবে এটা আশা করিনি, কারণ রানের কোনো প্রেসার কিন্তু ছিল না। সেই জায়গায় আসলে ব্যাটসম্যানরা, বিশেষ করে টপ অর্ডারে যারা আউট হয়েছেন, বিশেষ করে আপনার তানজিম তামিম যেভাবে আউট হয়েছেন, এটা 4-এরই বল, কিন্তু সে যেভাবে মারতে চেয়েছেন, এটা এইভাবে না মেরে যদি শুধু জাস্ট ক্রিকেটিং শট ডিফেন্স করতো, তাও 4 হতো। এই বলটা এরকম বল ছিল। ডেফিনেটলি আমি আশা করব খুব তাড়াতাড়ি তারা এই জিনিসগুলা শিখবে, কারণ যেহেতু ম্যাচটা আমরা জিতেছি, আমাদের জন্য একটা পজিটিভ দিক অবশ্যই। কারণ অনেক কথা উঠছিল এবং অনেক প্রেসারে ছিল পুরা টিম। আমি বলবো যে সেই জায়গা থেকে এই জয়টা, ব্যাক টু ব্যাক, আমি বলবো যে আইসিসি ইভেন্ট ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ উইন করলাম আমরা, 2023 50 ওভার ওয়ার্ল্ড কাপে এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। এটা আমাদের সেকেন্ড উইন শ্রীলঙ্কার সাথে আইসিসি ইভেন্টে। তো এনজয় করেছি আসলে। আজকে খেলা দেখেছি লন্ডন থেকে। আমি আছি পোস্টমাউথে, লন্ডন থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ড্রাইভ করে 3 জন এসেছেন, পোস্টমাউথ আরো 5 জন। তো এনজয় করেছি, 9 জন মিলে খেলা দেখেছি পুরা 40টা ওভার আমরা সবাই এনজয় করেছি। ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে। আচ্ছা এনাম ভাই, আপনার কাছে যদি জানতে চাই, এই যে শ্রীলঙ্কার সাথে আমরা ম্যাচটা কিন্তু ইজিলি জিততে পারতাম, তারপর একটা ব্যাটিং কলাপস, যেটা বাংলাদেশের চিরাচরিত একটা অভ্যাসে পরিণত হয়েছে, ওই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। আমরা কিন্তু এই ম্যাচটা এত প্রেসারে না গেলেও পারতাম। বল কিন্তু অনেক হিউজ বল ছিল। আসলে ওই যে আমাদের সফট ডিসমিসাল ছিল টপ অর্ডারে, ওইখান থেকে আসলে আমরা একটু ব্যাকফুটে ছিলাম। আর উইকেটে তো ইজি ছিল না ব্যাটিং এর জন্য, বাট এর মধ্যে আমরা 2টা বাজে শট খেলে আউট হয়েছি। 2টা ব্যাটসম্যান ফুল বল ছিল বা তামিমের, তারপরে লেগ সাইডে খেলতে গেছি সৌম্য সরকার। আমরা 2টা কুইক উইকেট পড়ার পরে, বাট আমি মনে করবো যে আসলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ডিফারেন্স হলো গিয়ে তৌহিদ হৃদয়ের ব্যাটিং। কারণ এই ব্যাটিংটাই আসলে আমাদের অনেক দূর আগে গিয়েছে, এগিয়ে দিয়েছে। কারণ 4টা 6 মেরেছিল হাসারাঙ্গাকে, তখন প্রেশারটা চলে গিয়েছে। আর শেষের দিকে আসলে রিশাদের আউট হওয়ার পরে একটু ভয় পেয়েছিলাম, বাট আমি জানতাম যে আসলে সাকিব ভালো ব্যাটিং করে, কারণ ও সিলেট ভিশন বলেন বা আন্ডার 19 অনেক ভালো ব্যাটিং করে। সো ম্যাচটা ফিনিশ হয়েছে রিয়াদ, আর লাকিলি ওই ফুল টসটা আমাদের অনেক কাজে দিয়েছে। সো আমরা ম্যাচটা আসলে ইজিলি জিততে পারতাম, বাট এন্ড অফ দ্য ডে জয়টা ছিল আমাদের খুবই জরুরি।
আচ্ছা ভাই, তো আরেকটা ব্যাপার জানতে চাইবো, শ্রীলঙ্কা প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা এগেনস্ট একটা বিগ মার্জিনে হেরেছে, তারপর আমরা আজকে শ্রীলঙ্কাকে হারালাম, সেক্ষেত্রে কি আমাদের সুপার এইটের মানে যে যাত্রাটা ওইটা কি আরেকটু সহজ হয়ে গেল কিনা? আশরাফুল ভাই কি মনে করেন? দেখেন, আজকের ম্যাচটা জেতা তো খুব দরকার ছিল, কারণ এখন আমরা রেসে থাকবো, কারণ নেদারল্যান্ডের সাথে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হবে। নেদারল্যান্ডের সাথে আমরা কিন্তু 50 ওভার ওয়ার্ল্ড কাপে 2023-এ নেগেটিভ রেজাল্ট হয়েছিল, এবং নেদারল্যান্ড জি টিমটাও কিন্তু ভালো ক্রিকেট খেলছেন। তো ডেফিনেটলি আজকে জেতাতে আমরা রেসে আছি। এখনো যে আমরা সুপার এইটে উঠবো সেটা ডিপেন্ড করে আসলে আমাদের নেদারল্যান্ডের সাথে ম্যাচটা। নেক্সট ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে আমাদের নিউ ইয়র্কে হবে। নিউ ইয়র্কে আমরা দেখেছি যে এখানে কতটা ডিফিকাল্ট ব্যাটিং করাটা পেস বোলারদের এগেনস্টে। তো অবশ্যই আমাদের সাউথ আফ্রিকার সাথে আমরা যদি ভালো মতন প্ল্যান করে খেলতে পারি, এবং অবশ্যই আপনার আমরাও আশাই করতে পারি যে সাউথ আফ্রিকাকেও আমরা হারাবো। তো সেইভাবে যদি আমরা প্ল্যান করে খেলতে পারি, তারপরে হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ, সাউথ আফ্রিকাকে যদি আমরা হারাতে পারি তখন হয়তো আমাদের খুব ভালো সম্ভাবনা যে আমরা সুপার এইটে খেলবো। কিন্তু নেদারল্যান্ডের সাউথ আফ্রিকার সাথে যদি আপনার বাজে রেজাল্ট হয়, তখন আবার নেদারল্যান্ডের সাথে কিন্তু ম্যাচটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ ওই ম্যাচে যারা জিতবে তাদের সম্ভাবনা থাকবে সুপার এইটে যাওয়াটা। তো আজকে জেতাতে আমাদের জন্য রাস্তাটা ক্লিয়ার হয়েছে আমি মনে করি। আরো স্মার্ট ক্রিকেট খেলতে হবে আমার কাছে মনে হয়, কারণ আজকে অপরচুনিটি ছিল আমাদের ব্যাটসম্যানদের, এখানে বল টু বল রান প্রয়োজন ছিল, এখানে কিন্তু 160-70 আমরা চেস করছিলাম না। তো সেই জায়গায় সৌম্য সরকার, তানজিম তামিম, শান্ত তাদের আসলে আরেকটু স্মার্ট ব্যাটিং করে যদি নিজের রানটা করতে পারতো, যেটা লিটন করেছেন, 38 বলে 36 রান করেছেন, কোনো প্রেসার ছিল না, বল টু বল খেলার চেষ্টা করেছেন, সিঙ্গেলস এর উপরে ছিল, 2টা বাউন্ডারি মেরেছেন। তো এই জিনিসটা যদি আমাদের টপ অর্ডাররা আজকে করতে পারতো, ম্যাচটা যদি আমরা 7 উইকেট বা 8 উইকেটে জিততাম, তাহলে হয়তোবা খুব কনফিডেন্টলি বলতে পারতাম যে হ্যাঁ আমরা যদিও নেদারল্যান্ড এবং নেপালের সাথে আমাদের খেলাটা ওয়েস্ট ইন্ডিজে হবে, সেই জায়গায় ডেফিনেটলি আমি আশা করি যে আমেরিকাতে যেটা হচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্কের খেলাগুলাতে ডিফিকাল্ট, আজকের উইকেটটা অতটা খারাপ ছিল না। আমি পুরা খেলা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে অতটা খারাপ ছিল না। যদি আপনি সেন্সেবল খেলতেন আর ক্রিকেটিং শর্টস খেলার জি চিন্তা করতেন, তাহলে আসলে ইভেন উইকেট ছিল, কারণ এখানে একটা বল হয়তো বাদ দিলে, তানজিম সাকিব যখন ব্যাটিং করছিলেন তখনই বল একটা লো হয়েছিল, আদারওয়াইজ সব বল কিন্তু ইভেন বাউন্স। আর আমাদের বলাররা কিন্তু বিশেষ করে নিশাদ যখন বল করছিল, চমৎকার টার্ন এন্ড বাউন্স পেয়েছেন। তো জি সেই জি অ্যাডভান্টেজটা আমরা পেয়েছি। তো ম্যাচ বাই ম্যাচ যাব, অবশ্যই আমি আশা করি যে ম্যাচ বাই ম্যাচ আমাদের টিম যাবে, এবং সাউথ আফ্রিকার সাথে 10 তারিখের খেলাটা নিয়ে প্ল্যান করবে, তারা কিভাবে আসলে প্ল্যান করবে যে কিভাবে জিততে হয়। জেতার জন্যই তো ডেফিনেটলি খেলবো আমরা। জি। আচ্ছা ভাই, তো আরেকটা ব্যাপার, আজকের প্লেইং 11 নিয়ে যদি আপনার কাছে জানতে চাই, লাইক ওই যে শরীফুল তো ইনজুরির জন্য মিস আউট, তার জায়গায় তানজিম সাকিব আজকে খুব দারুণ বল করেছেন, সেক্ষেত্রে হয়তো আমরা শরীফুলকে মিস করি নাই। ওই ব্যাপারটা যদি একটা বলেন বলেন যে আমরা তিনজন পেসার নিয়ে খেলেছি, তার উপর রিশাদ ছিল, সাকিব আল হাসান ছিল, তো এই ব্যাপারটা একটু আপনার থেকে জানতে চাইবো। না, প্লেইং 11-এ আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে পেস ইউনিট এবং স্পিনার দুইটা পারফেক্ট আছে, এবং আমি আহ, খুব অবাক হয়েছি যে আসলে জাকির আলী অনেক খেলেনি, এটা আমি খুব অবাক হয়েছি। আহ, জাকির আলী অনেক যেভাবে আসলে শ্রীলঙ্কার সাথে তার টি-20 ডেবু হয়েছিল এবং চমৎকার একটা ইনিংস খেলেছিল, তারপরে যতগুলা ম্যাচই সে খেলেছেন চেষ্টা করেছেন হাই স্ট্রাইক রেটে খেলার জন্য, ফিনিশিং রোলটা দেওয়ার জন্য। তো তাকে আজকে না দেখে আমি খুব অবাক হয়েছি। যদিও লাস্ট কয়েকটা ম্যাচে জাকির আলী অনেককে প্র্যাকটিস ম্যাচ গুলা বলেন বা ওই জায়গায় বোঝা যাচ্ছিল যে আসলে তাকে হয়তোবা তারা প্রথম ম্যাচের প্ল্যানিং এ রাখছেন না, আমার কাছে মনে হয়েছে, সেই কারণে তারা খেলায়নি। কিন্তু আমি অবাক হয়েছি, সৌম্য সরকার এবং লিটন দুইজনই খেলেছেন, এটা একটা বিরাট সারপ্রাইজ ছিল। যদিও ম্যানেজমেন্ট হয়তোবা চিন্তা করেছেন তাদের এক্সপিরিয়েন্সটা, যেহেতু তারা আইসিসি ইভেন্ট খেলেছেন অতীতে, সেই কারণেই তাদের হয়তোবা বিবেচনা করেছেন। কিন্তু জাকির আলী অনেককে না দেখে আমি সারপ্রাইজ হয়েছি। আহ শেখ মেহেদী
আর কি শেখ মেহেদীকে আমি আশা করেছিলাম টিমে। আমার কাছে মনে হয়েছিল যে শেখ মেহেদীও ডিজার্ভ করে এই টিমে খেলার জন্য, কারণ তার টি-20 রেকর্ড ভালো। কিন্তু ম্যানেজমেন্ট ডিফারেন্ট চিন্তা করেছেন যে না, আমি 5টা বোলারই খেলাবো, এবং 6 নম্বর বোলার যদি ইউজ করে মাহমুদুল্লাহকে তারা একটা ওভার ইউজ করেছেন এবং সে ভালো বলও করেছেন। তো জাকির আলী অনেককে নিয়ে আমি সারপ্রাইজ হয়েছি যে তাকে আসলে চিন্তাই করেননি আজকের ম্যাচে, বা সামনের ম্যাচে কি করবেন জানি না। আচ্ছা এনাম ভাই, এবার যদি আপনার কাছে আসি, রিশাদের বোলিং আপনি কিভাবে রেট করবেন আজকের ম্যাচে? লাইক উনি ধনঞ্জয় ডিসিলভা, আসালঙ্কা এবং হাসালাঙ্কার 3টা উইকেট নিয়েছেন, না হলে রান হয়তো শ্রীলঙ্কার আরো বেশি হতো। আর্লি 3টা উইকেট নেওয়াতে আমরা কিন্তু চেপে ধরতে পেরেছি প্রতিপক্ষকে। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। আসলে প্রথমে ক্রেডিট দিতে হয় টিম ম্যানেজমেন্ট, স্পেশালি কোচকে, কারণ হি বিলিভড অন রিশাদ। কারণ বাংলাদেশে যেরকম রিশাদ তো আমাদের ডোমেস্টিকেও রেগুলার ম্যাচ খেলেনি, বাট হাতুরা সিং এর উপরে অনেক বিশ্বাস করেছিলেন যে না, হি ক্যান ডু দ্য জব ইন ওয়ার্ল্ড কাপ। অসাধারণ আজকে বোলিং করেছেন। আর সত্যি কথা বলতে ওকে মনেই হয়েছে অনেক কনফিডেন্ট বোলার। আর ও আসলে ওর দিন যত যাচ্ছে ও অনেক মেচুর হচ্ছে, এবং ওর বোলিং দেখে মনে হচ্ছে যে ও আসলে ওর ছন্দে আছে। সো এটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর ওর বোলিংটা খুবই এনজয় করেছি আজকে, স্পেশালি গেম চেঞ্জিং বোলিং বলবো, যে একেবারে 2টা উইকেট নিয়ে আসলে বাংলাদেশকে অনেক এগিয়ে দিয়েছে। কারণ আমাদের জন্য আসলে আমাদের একটা রেঞ্জ থাকে, আমরা কত রান চেস করতে পারবো, সেই রেঞ্জের মধ্যে রাখার জন্য আসলে ওর বোলিংটা ছিল অনেক ইম্পর্টেন্ট। আর ওই ওভারটা ছিল খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। অসাধারণ বোলিং করেছেন আজও। আচ্ছা ভাই, তো আরেকটা ব্যাপার আশরাফুল ভাইয়ের কাছে জানতে চাইবো। এই যে আমরা ওপেনিং এ সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে দেখলাম, লিটনকে নাম্বার 3 নিয়ে আসা, এই জিনিসটা আপনার কাছে কেমন লেগেছে? এবং লিটন কিন্তু আজকে রানও করেছেন। ডেফিনেটলি আজকে যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনে এক্সপিরিয়েন্স প্লেয়ারের মতনই সে খেলেছেন। এখানে আপনার রান রেট 6 করে দরকার, তো সেখানে সে তাড়াহুড়া করেনি। লিটন তো আসলে যেদিন খেলে খুব চমৎকার লাগে, এবং আইসিসি ইভেন্ট তার সবসময়, কিন্তু আমি অলওয়েজ মনে করি যে আইসিসি ইভেন্ট তার ভালো যায়। এর থেকেও বেটার আমরা আশা করি ডেফিনেটলি, যে যতটুকু সে ভালো খেলে তার থেকে অনেক ডাবল ভালো খেলার কেপেবল আমি মনে করি। তো সৌম্য সরকারকে তো আসলে ম্যানেজমেন্ট খেলাবেন এটা বোঝাই যাচ্ছিল। আপনার আনলাকি আমি বলবো যে সৌম্য সরকারের আরেকটা অপরচুনিটি সে মিস করলেন আজকে। এই যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনে তার ভালো খেলা উচিত ছিল। 2টা বলই সে ফেস করেছেন। প্রথম বল সে সুইপ করতে চেয়েছিলেন, এবং সেকেন্ড বল সে এটা কি খেলতে চেয়েছিলেন আমি ঠিক জানি না, সফট ডিসমিসেল। তো যেহেতু আসলে শান্ত রান করছেন না, এবং সেই কারণেই সে সবাইকে ব্যাক করছেন। যেহেতু নিজে যদি রান করতো তাহলে হয়তোবা সে এত অফ ফর্মের প্লেয়ারকে ব্যাক করতেন না। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন যদি পারফর্ম না করে তখন আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি টিমে থাকে তাকে স্বাভাবিক ব্যাক করতে হয়। সেই কারণে সে ব্যাক করছেন, 2টা অফ ফর্মের প্লেয়ারকে ব্যাক করেছেন। লাকি যে আজকের 124 রান চেস করতে হয়েছে বলে লিটন অনেক টাইম নিয়ে খেলতে পেরেছেন, যে 38 বলে 36 রান করেছেন। যদি আবার এই রানটাই 160 180 চেস করতে হতো, তাহলে এই ধরনের ক্রিকেট খেললে তো ডেফিনেটলি আমরাই সমালোচনা করতাম। কিন্তু আজকের সিচুয়েশনে লিটন যেভাবে খেলেছেন, আমি বলবো যে এক্সপিরিয়েন্স প্লেয়ারের মতনই খেলেছেন। আনলাকি যে ফিনিশ করতে পারেনি, নট আউট থাকলে আরো ভালো লাগতো। গুগলিটা রিড করতে পারলে ভালো লাগতো, গুগলিটা সে রিড করতে পারেনি বলে আউট হয়েছেন। সৌম্য সরকার তো ডেফিনেটলি নেক্সট ম্যাচও খেলবেন। আশা করব যে সে যেন ভালো কিছু করে, কারণ এত এক কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, সবাই আপনাকে যখন ব্যাক করছে, আপনি আসলে আরেকটু বেটার ক্রিকেট খেলা উচিত। আচ্ছা এনাম ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। আমাদের কিছুদিন আগেও কিন্তু প্রপার কোনো লেগ স্পিনার ছিল না জাতীয় দলে। নাও আমরা লেগ স্পিনার নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে আসলাম। প্রথম ম্যাচে রিশাদ হোসেন দারুণ পারফর্ম করলেন এবং ম্যান অফ দ্য ম্যাচের কৃতিত্ব অর্জন করলেন। এই ব্যাপারটা যদি একটু বলেন, এর পেছনে ম্যানেজমেন্ট বা কোচের ভূমিকাটা কেমন?
অবশ্যই কোচের ভূমিকা অনেক, কারণ আমাদের জানেন তো আমাদের ডোমেস্টিকে আসলে আমাদের লোকাল কোচরা আসলে একটু কনফিডেন্টই পান না আমাদের লেগ স্পিনদের উপর, কারণ বিভিন্ন বিপিএলও বলেন, বিপিএলও কিন্তু কয়েকটা ম্যাচ খেলেনি রিশাদ। সো ক্রেডিট জি গোস টু অবশ্যই আমাদের হেড কোচ বলেন বা টিম ম্যানেজমেন্টকে বলেন যে উনারা ব্যাক করেছেন রিশাদকে, এবং একটা বোলারকে ব্যাক করার পরে যে আসলে হি ডেলিভার্ড, এটা দেখে ভালো লাগছে যে আসলে রিশাদ সময় মতো এসে আসলে কাজেও লাগিয়েছেন ওনার অপরচুনিটি গুলা। আর এই জন্য আসলে ক্রেডিট দিতে হয় অবশ্যই হাথুরা সিংকে এবং টিম টিম ম্যানেজমেন্টকে, যে ওনারা রিশাদকে পুরোপুরিভাবে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ব্যাক করেছেন, এবং ক্যাপ্টেনকেও। জি। আচ্ছা আশরাফুল ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। উনি মানে বেশ কিছুদিন ধরে একদমই রানে না, তারপর মনে হচ্ছে ওনার ব্যাটিং দেখে মনে হয় মানে লেস লেস কনফিডেন্ট। তো এই ব্যাপারটা যদি বলি, উনি কি মানে ক্যাপ্টেন্সির প্রেশার নিয়ে কি এরকম হচ্ছে, নাকি মানে অন্য কোনো সমস্যা বা ব্যাড ফেস, এই ব্যাপারটা আপনি যদি একটু এক্সপ্লেন করেন এজ এন এক্সপেরিয়েন্স ক্রিকেটার। না দেখেন, বাংলাদেশ বলেন বা এশিয়া টিমের ক্যাপ্টেন্সি করাটা, বিশেষ করে 3টা ফরম্যাটে আপনার ক্যাপ্টেন্সি করাটা যে কোনো প্লেয়ারের জন্য ডিফিকাল্ট এখনকার ক্রিকেটে। শান্ত অনেকদিন ধরেই হয়েছে আসলে টি-20 ফরম্যাটটাতে পারফর্ম করছে না, বিশেষ করে বিপিএল থেকে শুরু করে। কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অসাধারণ করেছে। আজকে যদি বলেন যে ক্যাপ্টেন্সি, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি করেছেন, রাইট টাইমে রাইট বলারকে সে নিয়ে এসেছেন এবং সেই বলার পারফর্ম করেছেন। বিশেষ করে রিশাদকে যখন 16 না 17 নম্বর ওভারে নিয়ে এসেছেন এবং ওই ওভারে 2টা উইকেট, টার্নিং পয়েন্ট ছিল ওই সময়টা। যদি ওই সময় ওই ক্লিক না করতো রিশাদ, তাহলে কিন্তু আমরাই প্রশ্ন করতাম এই সময় কেন রিশাদকে আনা হয়েছে। তো রিশাদকে ধন্যবাদ দিতে হবে যে সে চমৎকার ভাবে 4টা ওভার বল করেছেন। প্রথম 2 ওভারে সে 16 রান দিয়েছিলেন, তারপরে 2 ওভারে এসে চমৎকার বল করে 3টা উইকেট নিয়েছেন। ক্যাপ্টেন্সি ভালো করছেন, আমি বলবো যে বোলিং রোটেশনটা চমৎকার করছেন। ব্যাটিং পারফরমেন্সটা হয়তো আজকে যেটা আউট হয়েছেন শান্ত, ঠিক তার আগের বলটাই কিন্তু যদি লিটন সিঙ্গেলটা নিতেন তাহলে কিন্তু আর সে আউটটা হতেন না। তো ক্রিকেটে এই জিনিসটা হয় যে আপনার হয়তোবা টাইট কল ছিল, সেই কারণে লিটন নো করেছেন, কিন্তু আবার যদি দৌড় দিতেন তাহলে হয়তোবা রান হতো, কারণ ফিল্ডার একদম লাইনে ছিল। তো ক্রিকেটে এই জিনিসটা হয় যে আপনি একটা রান নেননি, পরের বলে ব্যাটসম্যান আউট হয়ে যায়, এরকম অনেক হয়। কিন্তু এই যেভাবে আউট হয়েছেন, এটা হয়তোবা আসলে 4-এর বলই ছিলেন। এয়ারে না যেয়ে নিচে কেন গেল না, আমার মনে হয় যে তার বডি ওয়েটটা একটু পিছনে ছিল, সেই কারণেই তার বলটা উপরে উঠেছে। বডি ওয়েটটা যদি সামনে থাকতো তাহলে হয়তো বলটা, এটা 4-এর বলই ছিল। তানজিম তামিম যে বল আউট হয়েছেন, এত জোরে শর্টস না খেলে জাস্ট ডিফেন্স যদি করতো তাহলেও আপনার এটা 4 হতো, যদি জাস্ট ডিফেন্স করতো প্রপার। কারণ একটা বলার যখন আপনার সিলিং আর কি মালিঙ্গার অ্যাকশনে বল করছেন, ওর বল কিন্তু এত হাইট নেবে না, বল নিচে থাকবে। তো এই ধরনের বলারকে আপনি যত হেড ডাউন করে খেলবেন তখনই আসলে ইজি খেলাটা। আর যেহেতু তারা 145 এ পেসে বল করে, এত জোরে বলারকে আপনি এত জোরে ব্যাট সুইং না করলেই হয়, আপনি জাস্ট টাইমিং করলেই এইগুলা কিন্তু বাউন্ডারিতে চলে যাবে। তো এই জিনিসগুলা যত তাড়াতাড়ি শিখবে আমাদের ব্যাটসম্যানরা ততই ভালো। শান্তর ব্যাটিংটা ভালো হচ্ছে না, আজকে একটা মিস করেছেন। আমি আশা করছিলাম যে শান্ত কিন্তু বাংলাদেশ যে ম্যাচগুলা উইন করছেন রিসেন্টলি, সেই ম্যাচে কিন্তু সে রান করেন। আজকে ভেবেছিলাম যে লো স্কোরিং ম্যাচ ছিল, তার একটা অপরচুনিটি ছিল যে নট আউট থেকে ম্যাচটা শেষ করা, সেটা হয়নি। তারপরও আমি বলবো যে তার ক্যাপ্টেন্সি চমৎকার হচ্ছে, বোলিং রোটেশন ভালো হচ্ছে, ব্যাটিং পারফরমেন্সটা আসলে টিমে আর অন্য কোনো প্লেয়ারও নাই, আপনি দেখেন। অপশন নেই, হ্যাঁ, অপশন নেই আর অপশনও নাই, কারণ আপনি দেখেন যে এত ব্যাটিং চেঞ্জ আর কি। আপনি যদি দেখেন যে লিটনকে এখন আবার আমরা 3-এ নিয়ে আসলাম, শান্ত চলে গেলেন 4-এ, সাকিব চলে গেলেন 5-এ। আর কি আমরা ব্যাটিং অর্ডারটা এক একটা, তৌহিদ হৃদয় চলে গেলেন আপনার কত 5-এ, তৌহিদ 5-এ, সাকিব 6-এ, যেভাবে ব্যাটিং সাজানো হয়েছে, আমার কাছে মনে হয় যে অনিকের খেলার চান্স খুবই কম নেক্সট 2টা ম্যাচ। একমাত্র অনিকের খেলার চান্স তখনই হবে যদি শান্ত ওপেনিং করে। লিটন যেহেতু নাম্বার 3-তে, আমার মনে হয় যে তারা
লিটনকে শান্ত ওপেনিং এ আসলেই আমার মনে হয় যে জাকির আলী অনেক খেলতে পারে। অবাক হয়েছে আসলে, আজকে অবাক হয়েছি যে তিনটা অফ ফর্মের প্লেয়ারই খেলেছেন, নাকি যে একজন রান করেছেন, দুইজন রান করতে পারেনি। জি, আচ্ছা এনাম ভাই, আপনার কাছে জানতে চাইবো হোয়াট অ্যাবাউট মুস্তাফিজ? আমরা আইপিএল এ খুব ভালো একটা বোলিং দেখেছি মুস্তাফিজের। দেন আবার আমেরিকার এগেনস্টে আমরা লাস্ট ম্যাচ যেটা জিতলাম, যে সিরিজে যেটা আর কি 10 রানে 6টা উইকেট তুলে নিলেন, তারপর আজকে আবার সেই পুরনো মুস্তাফিজ। তো আপনার কি মনে হয় ইউএস এর উইকেটটা কি মুস্তাফিজের জন্য আইডিয়াল কিনা? আমি বলবো যে ইউএসএ প্লাস আমরা যদি ওয়েস্ট ইন্ডিজে যাই, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখন এই সময়গুলাতে কিন্তু বল অনেক ধরে উইকেটে। সো অবশ্যই মুস্তাফিজ আমাদের জন্য এক্স ফ্যাক্টর। আর কারণ আমাদের যদি বলি যে আইপিএল থেকে খুব ভালো ফর্মে আছেন মুস্তাফিজ। আর সত্যি কথা বলতে মুস্তাফিজের এক্সপিরিয়েন্স আসলে আমাদের মিডিল ওভার প্লাস হলো গিয়ে আপনার একদম পরের দিকে কিন্তু অনেক কাজে দিবে, সেটা তো অবশ্যই। আর সত্যি কথা বলতে আমাদের নিউ ইয়র্ক বলেন বা এখন যে উইকেট গুলোতে খেলা হচ্ছে, সেই খেলাগুলোতে আসলে মুস্তাফিজ আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বোলার। আশা করবো যে পুরোপুরি টুর্নামেন্টটা আসলে ফিট হয়ে উনি শেষ করবেন এবং বাংলাদেশকে অনেক ভালো ভালো আসলে ম্যাচ উইনিং বোলিং স্পেল দিবেন। মুস্তাফিজের একটা ভালো জিনিস হলো যে এত এক্সপিরিয়েন্স যে এইগুলাতে আসলে অন্যান্য টিমের জন্য, আসলে অন্যান্য টিমে এরকম বোলার খুবই কমই আছে, যেমন মাইনর টিম গুলাতে, যেটা আমাদের টিমে আছে। তো আমাদের দুইটা আসলে মাইনর টিমের সাথে খেলা আছে, যেটা মুস্তাফিজের বোলিং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ বড় টিম থেকে আসলে ছোট টিমের সাথে খেলাটা আমাদের জন্য অনেক অনেক ভয়ের, বিকজ অফ আমাদের অফ ফর্মের থাকার কারণে। কারণ আর মাইনর টিম গুলাও দেখছি ইদানিং বাংলাদেশের সাথে খেলা হলে ওরা কিন্তু অনেক উজ্জীবিত থাকে। সো আমাদের ওইসব টিমের সাথে যে মুস্তাফিজ হলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আশরাফুল ভাই, আজকে তাসকিনকে কেমন দেখলেন? তাসকিন একটা ইনজুরিতে ছিলেন, দেন আবার ব্যাক করলেন ওয়ার্ল্ড কাপ দিয়ে। তাসকিনের চারটা আবার আপনার কেমন লেগেছে? শুরু দুইটা তো বলবো যে আসলে ইনজুরি থেকে আসার পরে শুরুর 2টা বলে 2 4 হয়েছেন, তারপরে ওই ওভারই উইকেট পেয়েছেন, ম্যান্ডিসের উইকেটটা। ওই উইকেটটা পাওয়াতেই কিন্তু তার কনফিডেন্সটা বেড়েছে এবং ওভারঅল সে চমৎকার বোলিং করেছেন। 4টা ওভারই ভালো বল করেছেন, আমাদের সবাই খুব চমৎকার বল করেছেন। সাকিব হয়তো বা একটু এক্সপেন্সিভ ছিল, সেকেন্ড ওভারে 4টা 4 খেয়েছেন বলে আসলে 3 ওভারে 30 রান দিয়েছেন। আদারওয়াইজ বাকি সবাই কিন্তু খুব চমৎকার বল করেছেন। তাসকিনের ফিরে আসাটা তো অবশ্যই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ যেহেতু শরীফুল ইনজুরিতে পড়ে গিয়েছেন। তো আমাদের আজকে বোলিং ইউনিট বলেন, ফিল্ডিং, সবকিছুই ভাগ্যটা আমাদের ছিল। আপনি যদি দেখেন যে তৌহিদ হৃদয় 40 রান করেছেন, কিন্তু প্রথম 2 বলেই কিন্তু 2টা রান আউট হতে পারতেন। প্রথম বলে ডাইরেক্ট হিট হলে রান আউট, সেকেন্ড বলে যেটা রান নিয়েছেন সেটাও ডাইরেক্ট হিট হলে রান আউট হতেন, এবং মাহমুদুল্লাহ যে লাস্টে যে রানটা নিয়েছেন সেটাও ডাইরেক্ট হিট হলে রান আউট। তো আজকে আমাদের লাকও কিন্তু আমাদের ফরে ছিল মাশাআল্লাহ। এবং বোলিং ব্যাটিংটা হয়তো আর একটু স্মার্ট ব্যাটিং করলে ভালো লাগতো। বোলিং ফিল্ডিং চমৎকার ছিল। আর ক্রিকেট ম্যাচ জিততে হলে আপনাকে ডেফিনেটলি ভাগ্যটা লাগবে। তো আজকে আমাদের মাশাআল্লাহ পুরো ভাগ্য আমাদের পরে ছিল। আচ্ছা এনাম ভাই, আপনার কাছে যদি জানতে চাই নেক্সট ম্যাচের প্লেইং এলিমেন্ট আপনি কি সেম রাখবেন? মনে করেন আপনি যদি আপনার মতো করে আপনাকে আমি প্লেইং এলিমেন্ট সাজাতে বলি, তাইলে কি করবেন? ব্যাপারটা যদি একটু বলেন। আসলে বোলিং এ তো কোনো কিছু চেঞ্জের নাই, কারণ আমার কাছে মনে হয় শরীফুল ইনজুরি হওয়ার পরে যে বোলিং ইউনিট দরকার ছিল, আমার আমার কাছে মনে হয়েছে যে এটাই আমাদের আসলে নেক্সট ম্যাচ গুলাতেই হবে। আর ব্যাটিং এ অ্যাজ সেড যে আমরা সারপ্রাইজ হয়েছি অনিকের জন্য। আর আমার কাছে মনে হয় না বা টিম ম্যানেজমেন্ট আর চেঞ্জ করবে ব্যাটিং অর্ডারেও। আর সৌম্যকে হয়তো বা সৌম্য লাকিলি আরেকটা সুযোগ পাবে আমার কাছে মনে হয়। উইনিং আমি হলে কম্বিনেশনে থাকবে এটা হ্যাঁ আমি বলছেন? হ্যাঁ, জি বলেন। বললাম যে আপনি কি এটা বলছেন যে উইনিং কম্বিনেশনটাই থাকবে? উইনিং কম্বিনেশনে থাকবে, আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট এই চিন্তা করেই রাখবে উইনিং কম্বিনেশন। আর আমি হলে হয়তো বা অনেককে চেষ্টা করতাম যে ফিট করা যায় কিনা টিমের মধ্যে, বিকজ 3টা অফ ফর্মের প্লেয়ার আমাদের আমরা ক্যারি করছি। লাকিলি আসলে ছোট রান থাকায়, যে বলেছিলেন যে ছোট রান থাকায় লিটন সুন্দর আস্তে আস্তে খেলতে পেরেছেন বা বল টু বল খেলতে পেরেছেন। সো নেক্সট ম্যাচ গুলাতে আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিং এর রেসপন্সিবিলিটি আরো বাড়াতে হবে, যারা সিনিয়র প্লেয়ার আছেন, যারা আসলে আমরা
এইসব ম্যাচ আসলে আমরা আসলে বল টু বল ম্যাচগুলাতে আরো বিগার মার্জিনে জেতা উচিত ছিল, যেটা আজকে আমরা পারিনি। আশা করি আমরা নেক্সট ম্যাচগুলাতে আমাদের ব্যাটিংটা আর একটু সুন্দর হবে। জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আশরাফুল ভাই, সাকিব আল হাসানের ব্যাটিং আমাদের জন্য বড় কনসার্নের জায়গা কিনা? কারণ সাকিবকে আমরা আগে যে শেপে দেখেছি, এখন কিন্তু সাকিব আল হাসান ওইভাবে ব্যাট করতে পারছেন না। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই সাকিবের পারফরমেন্সটা তো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তার ব্যাটিং এ যদি আর কি ভালো মতন, যেটা আমরা বিপিএল এ দেখি সেই ধরনের হাই স্ট্রাইক রেটে, বিপিএল এ যদি আপনি দেখেন লাস্ট 2-3টা বিপিএল এ কিন্তু তার অলমোস্ট 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। সেই জিনিসটা অবশ্যই আমরা সেইটা করতে পারেন বিকজ অফ সে নাম্বার 3 তে ব্যাটিং করেছেন, সেই কারণে আসলে তুমি কি মনে করো কি নাম্বার 3 তে করা উচিত? আমি তো মনে করি যে করা উচিত, কিন্তু রিসেন্টলি সে তার চোখের যে সমস্যাটা দেখছি, আজকে একটা জিনিস দেখলাম ও কিন্তু মাথা নড়ায় নাই এরকম না হ্যাঁ। আজকে আমি পুরাপুরি ফলো করছি। আজকে কিন্তু খুব চমৎকার আগের সাকিব যেভাবে আমরা দেখি সেই ভাবে সে করেনি। প্রপার ছিল, স্টান্স প্রপার ছিল, হেড পজিশন প্রপার ছিল। লাস্ট কয়েকদিন তার স্টান্স এবং হেড পজিশনটা ভিশনটা মনে হচ্ছে বলার একদিকে থেকে আসতেছে এবং তাকাচ্ছে আরেকদিকে, এরকম লাগতো, ফানি লাগতো। তো আজকে সেই জিনিসটা হয়নি, কিন্তু যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে 2023 ওয়ার্ল্ড কাপ থেকেই সে কিন্তু পেস বলের এগেইনস্টে অতটা কমফোর্টেবল ফিল করছে না। কিন্তু বিপিএল এ কিন্তু আবার চমৎকার খেলেছেন। তো অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাকিব, মাহমুদুল্লাহ তাদেরই আসলে এখন, যেহেতু আর হয়তোবা সাকিবের ইচ্ছা আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলা, তো যদি আপনি আরেকটা ওয়ার্ল্ড কাপও খেলে, আমার মনে হয় যে যারা মোস্ট সিনিয়র প্লেয়ার 8টা ওয়ার্ল্ড কাপ খেলছেন, আপনাকে অবশ্যই এই নতুন বলের দায়িত্বগুলো আপনি যদি নেন তাহলে টিমের জন্য বেনিফিট। তা একটা নতুন একটা ছেলে অফ ফর্মের প্লেয়ারদের আপনি পাঠাচ্ছেন, ওই এরকম 34, 3-4 এভরিডেই হবে ম্যাক্সিমাম ম্যাচে। নেক্সট ম্যাচে তো সাউথ আফ্রিকার সাথে খেলা হবে নিউ ইয়র্কে, সেই জায়গায় আমরা দেখেছি যে কতটা ডিফিকাল্ট উইকেট সেখানে ব্যাটিং করাটা পেস বলের এগেনস্টে। তো সাকিবের উপরে আসলে সে পেস বল কমফোর্টেবল ফিল করে কিনা, যদি সে করে তাহলে তো আসতো। আমার মনে হয় যে সে অতটা কমফোর্টেবল ফিল করে না বলেই সে এখন নাম্বার 5-6 যাওয়ার চেষ্টা করছেন। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমরা একদমই আমাদের শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি সবশেষে এনাম ভাই এবং আশরাফুল ভাই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ক্রিকেট উইথ সামির সাথে আপনারা আছেন, আশা করি ভবিষ্যতে আমাদের পথ চলায় আপনাদেরকে পাশে পাবো। ডেফিনেটলি, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর বিং উইথ আস। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, তো আজকের পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই আবারও পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।